আমরা এখন গোলীয় দর্পণের ক্ষেত্রে r = 2f প্রমাণ করতে যাই। তাই সবার আগে বুঝতে হবে rটা কি, fটাই বা কি। r হলো বক্রতা ব্যাসার্ধ। আমরা বক্রতা ব্যাসার্ধের সংজ্ঞা পড়েছি, কে বলবে? আর f হলো ফোকাস দূরত্ব। স্যার বলবো? স্যার বলবো? বলবো? বলো স্যার শামসের। বলছি। শামসের একটু বলুক। কোন গোলীয় দর্পণ যে গোলকের অংশ তার ব্যাসার্ধকে বলে বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ, বেশ। তাহলে এইটা হলো বক্রতা ব্যাসার্ধ ধরছি। তাহলে এখানে যদি আমি একটা অবতল দর্পণ কল্পনা করি, m ড্যাশ, এটা প্রধান অক্ষ, এটা বক্রতা কেন্দ্র। তাহলে বক্রতা কেন্দ্র থেকে মেরু পর্যন্ত যে দৈর্ঘ্য c থেকে p, তাহলে cp সমান আমরা কি ধরতে পারি? r। ধরতে পারি কি পারি না? এটুকু আগে বোঝো ছবি দেখে। cp কে আমরা r ধরলাম, এটাই তো বক্রতা ব্যাসার্ধ হ্যাঁ স্যার। হলো। এবার এইখানে আর একটা বিন্দু আছে যাকে আমরা নাম দিয়েছি f। f মানে কি? ফোকাস। ফোকাসের সংজ্ঞা কি হবে রিয়াজান? স্যার বলবো? হুম, ফোকাস বিন্দু মানে কোনো সমান্তরাল আলোক রশ্মি যদি অবতল দর্পণের কোনো বিন্দুতে আপতিত হওয়ার পর প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে বলে ফোকাস। একদম ঠিক। তাহলে এই যে ফোকাস, হ্যাঁ। ফোকাস থেকে যে মেরু পর্যন্ত দূরত্বকে আমরা ভাবতে পারি f। স্মল f কে বলছে ফোকাস দূরত্ব, স্মল f মানে ফোকাস দূরত্ব। এখন প্রমাণ করতে বলেছে যে এই যে সিপি, মানে এইখান থেকে এই যে দূরত্বটা, এই সি থেকে পি পর্যন্ত দূরত্বটা দুটো এফ এর সমান। এই অর্ধেকটা এফ আর এই অর্ধেকটা এফ, মানে r = f প্লাস f সমান 2f। কিছু যদি না দেখা যায় সেটা তোমার ওইদিকে নেটওয়ার্কের সমস্যা, একটু ঠিক করে নাও। লিভ নিয়ে আবার নতুন করে জয়েন করতে হবে। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে r = 2f। কি প্রমাণ করতে হবে সেটাকে ভালো করে বোঝো। r = 2f। বেশ, এবার আমরা এটা প্রমাণ করব। এটা নতুন করে আমরা একটা ছবি আঁকবো। চলো ছবিটা এখন আমরা আঁকি। এটা এখান থেকে হবে না, আমরা নতুন করে একটা ছবি আঁকবো। আগে ভালো করে দেখে নাও। খাতা পেন নিয়ে বসে যাও, এবং এটা ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় অনেকবার এসছে যে প্রমাণ করো r = 2f ইত্যাদি। বেশ, প্রশ্নটা লেখো। গোলীয় দর্পণের ক্ষেত্রে প্রমাণ করো। যদি ভাষায় লেখে এভাবে লিখবে, কি প্রমাণ করতে হবে না বক্রতা ব্যাসার্ধ, যেটাকে আমরা r দ্বারা প্রকাশ করি, ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। এটা হলো সম্পর্ক। ফোকাস দূরত্ব হলো f,
এইটা আমাদের প্রকাশ মানে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা প্রমাণ করব r is equal to 2f। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে ধরো এইটা একটা প্রমাণ হয়, এই উল্টিয়ে আর একটা প্রমাণ হয়, f is equal to r/2। r is equal to 2f কে আমরা লিখতে পারি f is equal to r by, এই 2টা r এর নিচে বসিয়ে দিলে r/2 হতে পারে, তোমাকে এটাও দিতে পারে বোকা বানানোর জন্য। তাহলে দুটোই কিন্তু আমাদের একই জিনিস, r is equal to 2f হয়ে যায়, f is equal to r/2 ও তাই। ওকে, এবার আমরা একটা সুন্দর করে ছবি আঁকবো। চলো আমরা একটা ছবি আঁকি। আমরা প্রথমে একটা অবতল দর্পণের ছবি আঁকি। যে জায়গায় যে বুঝতে পারবে না আমাকে জিজ্ঞাসা করবে কিন্তু। এটা হলো একটা অবতল দর্পণ। এবার এই অবতল দর্পণের সাপেক্ষে আমরা একটা প্রধান অক্ষ টানলাম, এইটাকে আমরা নাম দিলাম সি, মেরু। আর এটা হচ্ছে কি একটা ফোকাস এফ। কি হয়, একটা সমান্তরাল রশ্মি এখানে যদি আপতিত হয় দিয়ে তাহলে রশ্মিটা কি হয়, এই ফোকাসের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যায়। আর এইখানে মাঝখান থেকে কি থাকে, এটা থাকে তোমার অবিলম্ব। নাম দাও, এর নাম দাও এ বি। তাহলে এ বি হলো আপতিত রশ্মি আর বি এফ হলো প্রতিফলিত রশ্মি। এইবার এটা নাম হচ্ছে পি, এটার নাম ধরো না, নাম দিলাও তুমি ডি। তাহলে সিডি, এ বি আর সিডি। এখানে কি দেখাচ্ছে ছবিতে, এটা এম, এম ড্যাশ। যে যে জায়গায় বুঝতে পারবে না আমাকে কিন্তু নক করবে, আমি কন্টিনিউ বলে যাচ্ছি, তো যার যেখানে বুঝতে অসুবিধা সে আমাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, আমরা প্রতিফলনের সূত্রে কি দেখেছিলাম, যখন একটা আপতিত রশ্মি হয়, যখন এটা এটা আপতিত রশ্মি, তবে এখান থেকে যখন কেউ বেরিয়ে যায় তখন সেটা প্রতিফলিত রশ্মি হয়, এবং তাদের মাঝে যখন কি হয় বিলম্ব থাকে, তখন এই কোণটা আপতন কোণ সমান কি কোণ হয়, এই কোণটার সঙ্গে কার সমান হয়, এটা সমান হয় না? এটা মনে আছে তো প্রতিফলনের সূত্র অনুযায়ী? হ্যাঁ স্যার, আপাত এটা এটা হয়। তাহলে এখানে দেখো, ওই 2 নম্বর। হ্যাঁ এখানে খেয়াল করে দেখো, এখন এ বি হলো আপতিত রশ্মি, ও বিএফ এখানে ই করে দাও, তাহলে বিই, বিএফই বা বিই, বিএফই বা শুধু বি হলো প্রতিফলিত রশ্মি। এগুলো কিন্তু লিখতে হবে, একে একে লিখতে থাকো, তোমরাও খাতায় লিখতে থাকো আর বুঝতে থাকো। তাহলে এটা যদি আপতিত রশ্মি, এটা যদি প্রতিফলিত রশ্মি, আর বিসি ও বিসি হলো অভিলম্ব। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এই যে কোণটা তৈরি হলো, এই যে কোণটা, এই কোণটার নাম কি শামসের, এই কোণটার নাম কি বলবো? আপাতন কোণ। আপাতন কোণ। এবং এই কোণের ওই নাম কি হবে, কোণ এ বি সি, এটা বলতে পারি তো? হ্যাঁ তা পারি। তাহলে আপতন কোণ এ বি সি সমান এর সঙ্গে প্রতিফলন কোণ কোনটা, তার নাম কি? এর সঙ্গে সমান প্রতিফলন কোণ কে আছে বল? ওটা এই কোণটা প্রতিফলন এ বি আর ই। এ বি ই তো প্রতিফলন নয়, মানে এটা যদি বলেন তাহলে সিটা এ বি সি। প্রতিফলন কোণে এ আসবেই না, এই কোণটা, এই কোণটা প্রতিফলন কোণ, এইটা সিবিই,
ভালো করে বোঝ। সিবিই বা সিবিএফ? সিবিই বা সিবিএফ? দেখ এটা বুঝতে পারলি কিনা। এবিসি সমান সিবিএফ, প্রতিফলন কোণ এইটা না? এটা লাল রঙের অংশটা যদি ঘিরে দিই, এটা লাল রঙের এইটা, এই তো প্রতিফলন তো এখানে হয়েছে, এটা প্রতিফলন কোণ না, লাল রঙের এই কোণ। তাহলে লাল রঙের কোণটার নাম কি? সিবিএফ। আর আপাতন কোণ হলো, প্রতিফলন কোণ। আপাতন কোণ হলো এইটা গ্রিন রঙের। গ্রিন কালারের নাম কি? এবিসি। দেখ বুঝতে পারলি কিনা। তাহলে কোণ এবিসি সমান কোণ সি, এটুকু আমরা বলতে পারি, কোণ এবিসি সমান কোণ সিবিএফ বলতে পারি। দিয়ে 1 নম্বর সমীকরণ দিলাম। লিখছিস তো? এগুলো লেখা হয়েছে? ছবি আঁকার পর লিখেছিস? এটা সব লিখছি, মানে ছবিটা আঁকছি। বেশ, ছবি এঁকে আগে লিখে নে, তারপর বল, আমি বলছি। এখন লিখ, না হলে আমি ধর জায়গা পাবো না, মুছতে হবে আমাকে পরে আবার। এটা এ বি আপাতিত রশ্মি। হ্যাঁ, এবি আপতিত রশ্মি হচ্ছে এবি। লেখাটা একটু খারাপ হয়েছে বটে। এবি। বেশ, লিখতে থাক, আর পরে রেকর্ডিং দেখে লিখেও নিবি। এমনি বোঝার সঙ্গে সঙ্গে ওটা লিখতে হবে, তাহলে তাড়াতাড়ি হয়। এবার এইগুলো তুমি সব বাদ দিয়ে দাও, এটা আমরা জানলাম। এবার এইটাকে যদি তুমি মুছে দাও, তুমি এইটা ভাবো তো, এটা ছিল আপতিত রশ্মি, এটা ছিল অভিলম্ব। এখন কি আরেকটা সমীকরণ আমি বের করবো, কি দেখো, এবি আর সিপি সমান্তরাল। এই যে এরকম ভাবে এবি, এটা এবি, আর এরকম ভাবে একটা লাইন আছে, এখানে আছে সিপি সমান্তরাল। দেখো, খেয়াল করে দেখো, আমি যদি লাইনটা এবার কালারিং করি, কোন কালার করি, ধরো এই কালারটা করছি, এই লাইনটা হচ্ছে এবি, এবির সঙ্গে কে সমান্তরাল? সিপি, এই লাইনটা। আর এইটা দেখো, এই সমান্তরাল লাইনের সঙ্গে এরকম ভাবে একটা কর্ণ আছে। তো এরকম যদি কর্ণ থাকে, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান হয় কি হয় না? অঙ্কে তো পড়েছে মনে হয়, জ্যামিতিতে। এই কোণটাকে কি কোণ বলে? একান্তর কোণ। এটাকে বলে একান্তর কোণ, তাই তো? এবি আর সিপি সমান্তরাল, আর বিসি হলো ছেদক। তাহলে কি দাঁড়াচ্ছে শামসের, বুঝতে পারলি? হ্যাঁ, বুঝতে পারলাম স্যার। তাহলে এ বি আর সিপি সমান্তরাল, এবং বিসি যদি ছেদক হয়, বিসি যদি ছেদক হয়, তাহলে আমরা কি লিখতে পারি? কোণ এবিসি সমান কোণ কি? বিসিএফ। এটা লিখতে পারি কি পারি না? যেহেতু একান্তর। এটা 2 নম্বর। 1 নম্বরে কি পেলাম? এইটা। 2 নম্বরে কি পেলাম? এই কোণটা সমান এই কোণটা। কিছুক্ষণ আগে এই কোণটা সমান এই কোণটা বলছিলাম না? আপতিত কোণ আর প্রতিফলন কোণ। এখন কি বলছি? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো?
আলটিমেটলি দাঁড়ালো এটাকে যদি আমি মুছে দিই, এবার দেখো এত লেখা হয়েছে তো। হ্যাঁ এবার হয়েছে। দেখো, এইবার ত্রিভুজ, এই ত্রিভুজটাকে ধরো বিসিএফ ত্রিভুজটা দেখো ছবিতে, এইভাবে যে ত্রিভুজটা আছে বি সি এফ, এখানে কল্পনা করে দেখো বি বি সি এবং এফ, এই ত্রিভুজের দিকে কি পাচ্ছি, দেখো আমরা পাচ্ছি এই কোণটা সমান এই কোণটা, 1 নম্বর শর্ত। কি পাচ্ছি, কোণ সিবিএফ, দেখো এই সিবিএফ কোণ সমান বিসিএফ। কেন সিবিএফ সমান বিসিএফ, এই যে এই কোণটা সমান এই কোণটা, আবার এই কোণটা সমান এই কোণটা, তাহলে খুব স্বাভাবিকভাবে এই কোণটা আর এই কোণটা সমান হবে। লিখতে পারি কিনা, দেখো এই যে যেটা লিখলাম এটা কে বুঝতে পারলো না, তাড়াতাড়ি বলো। এই কোণ দুটোকে আমি সমান বললাম, কেন বললাম, কে বুঝতে পারলো না? স্যার আসলে আপনি প্রথমে বললেন না, প্রমাণিত করলেন যে এ মানে এ বিসি সমান ওই কোণ সিবিএফ, ওইটা সমান, এবং দ্বিতীয় নাম্বার আবার এ বিসি আর বিসিএফ টা সমান, এরা একান্তর কোণ। তো এই কোণ দুটো সমান হলে তো এই কোণটা এই দুটো সমান হবে। অটোমেটিক একটা সিম্পল ফর্মুলা, এ বি জ্যামিতি সি, দেখছিল। হ্যাঁ জ্যামিতিতে আছে, যে এগুলো বুঝতে পারবে তার সহজ লাগবে, যে পারবে না তার কাছে কঠিন লাগবে। আমি অন্য একটা ভাবে বোঝাচ্ছি, এ বি সি তিনটে ছেলে, এ আর বি এরা হলো, এরা পরস্পরের ভাই। আবার বলছে বি আর সি এ পরস্পরের ভাই, তাহলে এ আর সি এর মধ্যে কি সম্পর্ক, কে বলতে পারবে? ভাই। খুব স্বাভাবিকভাবে এটা ভাই হয়। তাহলে এই কোণটা এই কোণের সঙ্গে সমান, আবার কিছুক্ষণ পর দেখলাম এই কোণটা এই কোণের সঙ্গে সমান, তাহলে স্বাভাবিকভাবেই এই সাদা রঙের এই কোণটা আর এই কোণটা সমান হবেই, কারণ তারা আলাদা করে এই কোণটার সঙ্গে সমান, তাই তো? এবার এই সিবিএফ আর বিসিএফ যখন এই কোণ দুটো সমান হলো, তখন জ্যামিতির নিয়ম থেকে কি পাই, যে কোণ দুটো সমান হয় তাদের সংলগ্ন বাহুগুলো সমান হয়। এবার এখান থেকে কি লিখতে হবে, অর্থাৎ বিএফ বাহু সমান সিএফ বাহু, এটা জ্যামিতির অংশ। কে বুঝতে পারলো না? এই কোণ দুটো যদি সমান হয় তাহলে এই বাহু দুটো সমান হবে, এটা জ্যামিতিতে পড়েছো অঙ্কে? পড়েছি। কিরে শামসের মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? না না স্যার, বুঝতে পারছি। তাহলে এইটা যদি সমান হয় তাহলে ওই বাহু দুটো কি হবে, সমান হবে। সমান হবে। এবার আমার মূল ছবি কোনটা, মূল ছবি কিন্তু একদম ওপরেরটা, আমি আলাদা করে এটা কেটে দেখালাম। তাহলে এইখান থেকে আমরা প্রমাণ কি করলাম, এবার লাল রঙের দিয়ে আঁকো, তাহলে কি দেখতে পাচ্ছি, রেড কালার, আই নিড রেড, ওকে। অতএব এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান হয়ে গেল, কেন, কারণ এদের এই কোণ দুটো সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, সিএফ সমান বিএফ। এখন এখন এই বি বিন্দু আর পি বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত, দিয়ে তার নিচে এবার লিখতে হবে, এখন বি ও পি বিন্দু এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কাছাকাছি অবস্থিত। তাহলে যখন কাছাকাছি অবস্থিত, মানে ব্যাপারটা অনেকটা এরকম, ধরো সালার স্টেশন থেকে কাটোয়ার যা দূরত্ব, আর সালার ওই স্টেশন চত্বরের ওই মসজিদ থেকে কাটোয়ার দূরত্ব প্রায় সমান। কেন, কারণ সালার স্টেশনের ওই বিন্দু
আর ওই স্টেশনের কাছে, ফল বাজারের কাছে মসজিদের যে বিন্দু, এই দুটো কাছাকাছি অবস্থিত। তাহলে যখন কাছাকাছি অবস্থিত হয় তখন দূরত্বটাকে আমরা একই ধরে নিতে পারি। হ্যাঁ, তাহলে সিটাকে যদি তুমি, এটাকে তুমি ধরো কাটোয়া ভাবো, তাহলে বি থেকে সি বলছি, এফটাকে যদি তুমি কাটোয়া ভাবো, তাহলে বিএফ এর যা দূরত্ব, বিএফ বিন্দু খুবই কাছাকাছি, সেই জন্য বিএফ এর যা দূরত্ব হয় পিএফ এরও তাই দূরত্ব হবে। আমরা এটা মনে করে নিতে পারি, কারণ বি ও পি বিন্দু খুবই কাছাকাছি অবস্থিত। এইটা মনে রাখতে হবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি বললাম, বিএফ আর পিএফ পরস্পর সমান। কিছুক্ষণ আগে কি দেখলাম, সিএফ আর বিএফ সমান। সিএফ আর বিএফ সমান হওয়ার পরে বি আর পি বিন্দু কাছাকাছি হওয়ার জন্য বিএফ আর পিএফ সমান করে দিলাম। তাহলে এবার এই বিএফ বিএফ আর পিএফ সমান হলে তো ওই সিএফ সমান ওই বলে পিএফ ওই একই হয়ে যাবে, ওইটাও সমান হয়ে হয়ে যাবে। তাহলে অতএব এইটা থেকে হ্যাঁ। আমরা কি লিখতে পারি, সিএফ সমান পিএফ। তাহলে ওটা হ্যাঁ সিএফ সমান পিএফ মানে কি, এইটা নতুন কালার দিয়ে বোঝাই। সিএফ সমান পিএফ মানে সিএফ মানে এইটা, এই সিএফ আর এখান থেকে পিএফ, এইটা সমান, মানে এটা অর্ধেক হয়ে গেল, এইটা সমান এইটা, তাহলে ওটা 2 দিয়ে দিলে তো প্রমাণ হয়ে গেল। প্রমাণ হয়ে যাবে। তাহলে এবার দেখো আমি কি লিখতে হ্যাঁ। পারি, এবার লাইনটা কি লিখবো, লাইনটা এবার লিখবো সিপি সমান, আমরা কি জানি সিপি, এই সি আর পি সমান কি লিখতে পারি, সিএফ প্লাস পিএফ লিখতে পারি কি পারি না? হ্যাঁ পারবো স্যার। তাহলে এখন সিএফ, সরি সিপি মানে বক্রতা ব্যাসার্ধ লেখো। এখন বক্রতা ব্যাসার্ধ সিপি সমান এত। এবার সিপির বদলে আমরা কি লিখতে পারি, আর। এই যে সিপি সমান আমরা কি ধরেছিলাম, আর পিএফ সমান হচ্ছে এফ। তাহলে ওটা যদি এফ হয় তাহলে এটা এফ হবে, তাহলে এফ প্লাস এফ, তাহলে অতএব আর ইজ ইকুয়াল টু 2f। প্রমাণিত। বলো কে কোন জায়গাটা বুঝতে পারলো না? যে জায়গাটা বুঝতে পারেনি আবার বলবো, এটা ভেরি ইম্পর্টেন্ট একটা প্রমাণ। আমি আবার বলবো দরকার পড়লে। স্যার বুঝেছি, জ্যামিতিটা শামসেরা, বুঝলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ জ্যামিতিটা জানতে হবে। স্যার বুঝলাম। এই প্রমাণটা কিন্তু ঝেড়ে মুখস্থ করতে হবে, কেন ওটার সঙ্গে ওটা সমান বলছি। আমি যা যা লিখেছি একদম পরপর ওইভাবে লিখে যেতে হবে। লেখাটা হয়েছে কিনা আগে দেখো। স্যার নিচের দিকে কিছুটা বাকি আছে, নিচের দিকে। বল নিচের কোনটা, এটা লেখা হয়েছে? না, নিচের দিকে একটু বাকি আছে। বেশ, ওটা লিখে নে। হুম। আমাকে কি আরেকবার বলতে হবে এটা? না না স্যার। না স্যার ঠিক আছে। বেশ, যদি কখনো সমস্যা আমাকে বলবো, আমি এটা আবার বলে দেবো। এটাকে গুছিয়ে লিখতে হলে 3 নম্বরের প্রমাণ হিসেবে আসবে, মিনিমাম 3 ছবি এঁকে এই কথা। আমি এখানে ছবিটা হিজিবিজি করেছি, কেন্দ্রে করতে হবে। এবার এইখান থেকে একটা ধরো বেসিক, হ্যাঁ বলো। স্যার এটা রেকর্ডিং এ থাকবে তো? রেকর্ডিং আছে তো, হুম। প্রথম থেকে রেকর্ডিং চলছে, অসুবিধা নেই। ডাউনলোড হয়ে গেলে আমি গ্রুপে পাঠিয়ে দেবো। এবার বড় রেকর্ডিং হয়ে গেলে যেতে চাইছে না হোয়াটসঅ্যাপে, পেন ড্রাইভে ভরে নেবো, অসুবিধা নেই, দিয়ে দেবো। আচ্ছা, এইখান থেকে একটা প্রশ্ন হতে পারে, দেখি প্রশ্নটা কেউ করতে ধরতে পারছি কিনা। কোন, লিখতে থাকো তোমরা, কোন অবতল দর্পণের ফোকাস দূরত্ব 12 সেমি হলে, মানে 12 সেন্টিমিটার দূরত্ব, ওই দর্পণের একদম ছোট্ট অঙ্ক দিয়ে দেবে পরীক্ষায়, বক্রতা ব্যাসার্ধের মান কত?
বলো কে পারবে? এটা 2-3 সেকেন্ডে হয়ে যায়। স্যার বলছি ওই আর আর হ্যাঁ বলো বলো। আর মান ইন্টু হ্যাঁ 5×2 = 24। 24 বক্রতা ব্যাসার্ধের মান হবে 24 24 সেন্টিমিটার, হবে, তাই না? 24 সেমি, কারণ একদমই তাই। 24 আমরা কি সেমি। জানি? মানে স্যার আর ইজ ফোকাস টু দূরত্ব। 2x, হ্যাঁ। তাহলে আর সমান 2 × 12 সমান 24। 24 সেমি। তাহলে এটা কোনো অঙ্ক হলো? ঘুরিয়ে দিতে পারে অঙ্কটা। বলল কোন অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 56 সেন্টিমিটার, ওই দর্পণের ফোকাস দূরত্ব কত? 28 সেন্টিমিটার হবে। হ্যাঁ এটা হবে 28। ফোকাস দূরত্বের ফর্মুলা F = r/2, r সমান 2f আর F = r/2 এভাবে মনে রাখবা। তাহলে r এর মান 56, তাকে 2 দিয়ে ভাগ, মানে 28। ওরে শামসের, যদি বুঝতে না পারি মুখস্থ কর। r = 2f, r = 2f এভাবে মুখস্থ কর। বেশ, তাহলে একটা প্রমাণ আমরা এখানে করলাম, এটা আমাদের এখানে হয়ে গেল। r = 2f, এই প্রমাণটা আমাদের হয়ে গেল অবতল দর্পণের ক্ষেত্রে। এটা উত্তল দর্পণের ক্ষেত্রেও একই জিনিস, একইভাবে এখানে প্রমাণ করা যায়। উত্তল দর্পণের ক্ষেত্রেও এটা r = 2f। উত্তল দর্পণের ক্ষেত্রে নর্মালি ওটা দেয় না, যে কোনো একটা জিনিসের ক্ষেত্রে করলেই হয়। r = 2f একই জিনিস। অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করাটা সুবিধাজনক, ওই জন্য একটাই মনে রাখবো, বেশি সুবিধা হবে। আপাতত এটা বললাম না, কোনো বছর যদি এই প্রশ্নটা আসে আলাদা করে দেয় না যে উত্তল দর্পণ কি অবতল দর্পণ বলে দেয় না, শুধু এই একটা প্রশ্নটা দেয়, এইভাবে দেয় গোলীয় দর্পণের ক্ষেত্রে, হ্যাঁ এইটা দেয়। সেই জন্য একটা মুখস্থ করাটাই বেটার। এখানে যদি বুঝতে কোনো অসুবিধা হয় তখন আমরা আলাদা করে আবার বলবো। বেশ, স্যার অবতল দর্পণটা দেখলে গোলীয় দর্পণটা ওই একটু আলাদা হবে, দেখেই বোঝা যাবে। হ্যাঁ দেখে বোঝা যাবে। আর একটু উত্তল আলাদা হবে দর্পণটা, কোনগুলা। উত্তল দর্পণটা এখানে তোমাদের বলতে গেলে তোমাদের খিচিবিচি লেগে যাবে মাথা। উত্তল দর্পণটা দিয়েও প্রমাণটা হবে, উত্তল দর্পণের প্রমাণটা দরকার পড়লে আমি নেক্সট দিন করে দেবো, আজকে একটাই মাথায় থাক। এখানে ছবিতেও একবার ছোট্ট করে বলে দিচ্ছি, এই ছবিটা আঁকার পরে এই কোণটাকে আর এই কোণটাকে সমান করবা, প্রথমে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি, তারপরে এই কোণটা আর এই কোণটাকে সমান বলবা, একান্তর কোণ। তাহলে কি দাঁড়িয়ে যাবে? তাহলে দাঁড়িয়ে যাবে এই কোণটা আর এই কোণটা সমান দাঁড়িয়ে গেল। এই কোণটা সমান দাঁড়িয়ে গেলে এই বাহু দুটো সমান হয়ে যাবে। এই বাহু দুটো সমান হয়ে গেলে এই বাহুটার সঙ্গে আবার এই বাহুটা সমান হয়ে যাবে, বি আর পি কাছাকাছি বলে। এবার এই বাহুটা আর এই বাহুটা যেই সমান হয়ে যাবে তখন এই পুরো বাহুটাকে দুটো ভাগে ভাগ করে দিয়ে এটা প্লাস এটা করে দেবা, সিপি সমান সিএফ প্লাস এফপি হয়ে যাবে। এই সিপি মানে এতদূর সমান সিএফ মানে এইটা প্লাস এফপি এইটা, এইভাবে প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে চলো, ওখানে আর কিছু বলছি না। এখানে দুটো শব্দ দিয়েছে, উপাক্ষীয় রশ্মি এবং প্রান্তিক রশ্মি কাকে বলে। যে সকল রশ্মি এই যে মাঝখানে যে প্রধান অক্ষ আছে তার সঙ্গে খুব ছোট কোণে এবং মেরুর খুব নিকটবর্তী অঞ্চলে আপতিত হয় তাদের উপাক্ষীয় রশ্মি বলে। একে বুঝায়। ধরো উপাক্ষীয় রশ্মি আর প্রান্তিক রশ্মি কাকে বলে, এখান থেকে ছবি দিয়ে বোঝালে বেশি ভালো হবে তোমাদের। আমাকে একটা আলাদা হোয়াইট বোর্ডের ব্যবস্থা করতে হবে, এটাতে আমরা এখন জানবো
খুব সহজ এবং খুব সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করব। উপাক্ষীয় রশ্মি কি দিয়েছে প্রশ্নটা? উপাক্ষীয় রশ্মি প্রান্তীয় রশ্মি। রশ্মি বলেছে তো, রশ্মি হবে। আমরা এর আগে রশ্মি 3 রকম জানলাম, সমান্তরাল রশ্মি, অপসারী রশ্মি আর অভিসারী রশ্মি। এবার আমরা উপাক্ষীয় রশ্মি ও প্রান্তীয় রশ্মি সম্পর্কে জানবো। কাকে বলছে? এটা একটা দর্পণ, এটা প্রধান অক্ষ, এটা মেরু, এটা বক্রতা কেন্দ্র, এটা প্রধান অক্ষের একটা লাইন, নাম দিলাম সিডি প্রধান অক্ষ, এর নাম দিলাম প্রধান অক্ষ। এটার নাম হলো এম ড্যাশ অবতল দর্পণ। দুটো রশ্মি, একটা রশ্মি একটু দূর দিয়ে আপতিত হলো, আর একটা রশ্মি মেরুর খুব কাছাকাছি আপতিত হলো। এখন এই উপ অক্ষীয় একটা শব্দ শুনেছো, উপকূল? উপকূল কাকে বলে? কুলের কাছে তাকে বলে উপকূল। হ্যাঁ, গ্রহের মতো দেখতে বা গ্রহের কাছাকাছি তাকে বলছে উপগ্রহ। ক্যাপ্টেনের কাছাকাছি তাকে বলে উপকাপ্তান। উপ মানে হলো তার মতোই, উপ শব্দটা ব্যবহার হয় তার মতোই। উপযোগ অক্ষীয় মানে অক্ষের কাছাকাছি যে রশ্মিটা থাকবে সেইটাকে বলছে কি? উপাক্ষীয় রশ্মি। তাহলে যে রশ্মি প্রধান অক্ষের কাছাকাছি আপতিত হয় তাকে বলা হয় উপাক্ষীয় রশ্মি, আর যে রশ্মি অক্ষ থেকে অনেকটা দূরে আপতিত হয় তাকে বলছে কি? প্রান্তীয় রশ্মি। তাহলে এখানে লাল রঙের রশ্মিটাকে আমরা বলবো প্রান্তীয় রশ্মি, মানে প্রান্তর দিকে, অক্ষ থেকে দূরে। আর সবুজ রঙের রশ্মিটাকে আমরা বলবো উপাক্ষীয় রশ্মি, যে রশ্মিটা প্রধান অক্ষের কাছাকাছি দিয়ে যায়। বোঝা গেল কি গেল না? মানে যে রশ্মি প্রধান অক্ষের কাছাকাছি আপতিত হয় তাকে বলা হয় ওই উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি। আর যে দূরে হয় আর সেটা হচ্ছে প্রান্তীয় রশ্মি। প্রান্তীয় রশ্মি। বুঝতে কারো অসুবিধা? না স্যার, বুঝলাম। শুধু বুঝলে হবে না, মাথাতেও রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। নেক্সট। তাহলে এখানে আমরা উপাক্ষীয় রশ্মি প্রান্তীয় রশ্মিটা আমরা আলোচনা করলাম। এখানে একটা জেনে রাখো তো, কি বলতে দেখো, আমরা জেনে রাখো গুলো বেশি ভালো করে জানবো। জেনে রাখোটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেওয়া থাকে ওর মধ্যে। কোন সমতলকে অসীম ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের অংশ ধরা হয়? যে কোনো সমতলকে। সুতরাং কোন সমতল দর্পণের বক্রতা, ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্ব উভয়ই অসীম হয়। কেউ কিছু বুঝলা বিষয়টা? কারো মাথায় ঢুকলো? বলো কে কি বুঝলা? স্যার এখানে বলেছে কোন সমতলকে যে অসীম ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের অংশ ধরা হয়। সমতলকে ব্যাসার্ধের অংশ ধরা হয় গোলকের। যদি আমরা এই যে একটা জিনিস ভাবো, পৃথিবীটা কি রকম? গোলক। গোল। তাহলে পৃথিবী যদি গোল হয় তাহলে পৃথিবীর উপরে সালার হাই স্কুল থেকে সালার স্টেশন পর্যন্ত রাস্তাটাও তো গোল হওয়া উচিত ছিল। হ্যাঁ ছিল। কিন্তু রাস্তাটাকে কি রকম দেখি? সমান। সমান বা সমতল। কেন সমতল দেখছি? কারণ পৃথিবী একটা
অসীম জায়গা, বিশাল বড় একটা গোলাকার অংশ, বিশাল বড় গোলক। সেই গোলকের সাপেক্ষে আমরা যখন সামান্য একটু অংশকে আমরা তুলনা করি, তখন তাকে আমরা কি কি ভাবতে পারি? তখন তাকে আমরা কি মনে করি? সমতল। এই যে আমি যখন এই যে অবতল দর্পণটা আঁকছি, ভালো করে খেয়াল করে দেখো, এই অবতল দর্পণ আঁকছি তো, এইটাকে তোমার কি মনে হচ্ছে? গোল। ধরে নাও এটা একটা বিশাল বড় গোলকের একটা অংশ। এইবার তুমি শুধুমাত্র এইটুকু কেটে, এই যা, তুমি এই ছোট্ট ধরে এইটুকু অংশ নাও, কি পাবা? এরকম একটা পেলে না? এইখান থেকে এইটুকু কাটিংটা নাও, এই কাটিংটা কিরকম? কাটিংটা সমতল মনে হচ্ছে না? হ্যাঁ স্যার মনে হচ্ছে। ছোট্ট একটা কাটিংটা, এই যে এখান থেকে এইটুকু কাটিং আমি যদি নিই, তাহলে এই সমতল দর্পণ মানে আয়না, যেগুলো আয়না আছে, তাহলে আয়নার ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস কোথায় হবে? আমরা এই গলীয় দর্পণের এইভাবে একটা যখন দাগ টানছি, তখন এইখানে একটা ফোকাস পাচ্ছি, এইখানে বক্রতা কেন্দ্র পাচ্ছি। কিন্তু কি বলছে যে সমতল দর্পণ যদি আমরা এইভাবে কল্পনা করি, তাহলে সমতল দর্পণের এর যে গোলকের অংশ, সেই গোলকটাকে আমরা অসীম কল্পনা করতে পারি। সেক্ষেত্রে তার ফোকাস এফটাকেও আমরা অসীম দূরত্বে ভাবতে পারি, বক্রতা কেন্দ্রটাকেও আমরা অসীম দূরত্ব, যার কোনো লিমিট নাই। তাহলে একটা ছোট্ট এমসিকিউ প্রশ্ন দিতেই পারে। হ্যাঁ বলো। তাহলে যে গোলক, যে এই সমতল যেটা আছে, সমতলকে অসীম ব্যাসার্ধে যে বিশিষ্ট একটা গোলকের অংশ ধরে, তাহলে এটা খুবই ছোট নাকি? মানে গোলকের সাপেক্ষে খুবই ছোট। হ্যাঁ, গোলকের সাপেক্ষে খুবই ছোট। ওই জন্য সমতল দর্পণ তো একটা ওই ছোট্ট অংশ, কাটিং। সেই জন্য বলেছে যে সমতল দর্পণের ক্ষেত্রে বক্রতা ব্যাসার্ধ এবং ফোকাস উভয়ই অসীম হয়। ঠিক আছে, এইবার এখানটায় ওই যে রিলেশনটা, আচ্ছা আগের রিলেশনে একটা জিনিস আমার বলা হয়নি, সেটা হচ্ছে যে ওই r = 2 এর সম্পর্কটা কোন রশ্মির ক্ষেত্রে প্রযোজ্য? উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রযোজ্য। কেন বলো দেখি? ওই যে আমি একটা শেষে যে ফর্মুলাটা টানলাম, যে বি আর পি বিন্দু কি হতে হবে? কাছাকাছি। এই যেখানে বলবো না, তাহলে বি আর পি বিন্দু কি হতে হবে? আমরা একটা শেষের দিকে যখন প্রমাণ করার সময় কি বললাম? কাছাকাছি হতে হবে। হ্যাঁ, তাহলে মেরুর কাছাকাছি যে রশ্মি হয় সেটা কোন রশ্মি হয়? উপাক্ষীয় রশ্মি। উপাক্ষীয় রশ্মি। তাহলে খুব স্বাভাবিকভাবেই r = 2 এর ফর্মুলা কোন রশ্মির ক্ষেত্রে প্রযোজ্য? যদি প্রশ্ন দেয় এমসিকিউ, সেটা উত্তর হবে উপাক্ষীয় রশ্মি। তাহলে কত ডিটেলসে মুখস্থ করতে হবে, পড়তে হবে আগে জানো। একবার তুমি যদি না বোঝো, তোমার ক্ষমতা নাই তুমি সেই উত্তর করতে পারো। কোনখান থেকে এমসিকিউ দিয়ে দেবে কেউ জানে না, কিন্তু তুমি যদি টোটালটা একবার পড়ো, যেখান থেকেই এমসিকিউ দেখ, তোমার যদি টোটালটা জানা থাকে, তুমি কিন্তু পড়ে ফেলবা। ওই জন্য খুঁটিয়ে পড়তে হয় সবসময়, যে কোনো পড়া বা যে কোনো টেক্সট খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়। ওই জন্য বলে টেক্সটটাকে ভালো করে পড়তে হবে সব সময়। যেখানে দেখবা সেখানে একই কথা শুনতে পাবো, বলবে টেক্সট পড়ো ভালো করে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখছি? r = 2 ফর্মুলাটা প্রান্তিক রশ্মির ক্ষেত্রে কিন্তু নয়, উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে প্রযোজ্য। এটা মাথায় রাখবা। এইটা আমি প্রমাণ করেছি, পরে যারা জয়েন হয়েছে ওই প্রমাণটা যেন খুবই ভালোভাবে দেখে নেবা। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জিজ্ঞাসা করবো, আমি পরে বলে দেবো। নেক্সট, রেখাচিত্রের সাহায্যে প্রতিবিম্বের অবস্থান নির্ণয়, বিন্দু বস্তু ও বিস্তৃত বস্তু উভয়ের ক্ষেত্রে। কোন একটা বস্তু এবার তার সেখান থেকে আলোক বেরিয়ে কিভাবে তার প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে ইত্যাদি আমরা জানবো। সবার আগে হচ্ছে প্রতিবিম্ব কি? প্রতিবিম্ব হচ্ছে আমরা কোনো জিনিসের যে ছবি আমরা দেখতে পাই, সেটা হলো তার স্পষ্ট ভাষায় বলতে গেলে, আমরা যখন কোনো বস্তুকে দেখি, প্রত্যেকে এই যে আমরা তাকিয়ে আছি, দেখতে পাচ্ছি, আমরা কি দেখছি? আমরা সেই বস্তুর প্রতিবিম্বটাই দেখছি। আমাদের চোখে
রেটিনাতে আমরা পরে দেখবো, আর চোখের গঠন পড়বো, দেখো একদম শেষে চলে যায় আলো চ্যাপ্টার, একদম লাস্টে একবার দেখাই তোমাকে, নিশ্চিত থাকবে চোখের তোমার বিভিন্ন ডিফেক্ট কোনখানে আছে দেখি। 47 পাতা আছে। এই দেখো, দেখেছো, হঠাৎ করে দেখে মনে হবে এ তো বায়োলজির অংশ। কোথা থেকে আমাদের বায়োলজি চলে এলো, লেন্স, আইরিস, ভিট্রিয়াস ইত্যাদি ইত্যাদি। কিন্তু চোখে আমাদের কিভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়, তারপর চোখের কি কি রোগ হয়, মায়োপিয়া, মেট্রোপিয়া ইত্যাদি বিভিন্ন রোগ, কোন একটা বস্তু কত কাছে থাকলে বা কত দূরে থাকলে তাকে আমরা দেখতে পাবো আর পাবো না, এই জিনিসগুলো আমরা জানবো। আমরা যে কোনো বস্তু দেখতে পাওয়ার যে শর্ত, সেটা হলো সেই বস্তুটার একটা ছবি তৈরি হয় আমাদের রেটিনাতে। ঠিক আছে, এই যে ধরো এই চোখের মধ্যে যেমন এই যে রেটিনা আছে, এই রেটিনাতে একটা ছবি তৈরি হয়, প্রতিবিম্ব তৈরি হয়। একদম অদ্ভুত অদ্ভুত বিষয় হলো এই ছবিটা কিন্তু উল্টো তৈরি হয় আমাদের চোখের মধ্যে। মানে কি সাংঘাতিক ব্যাপার, দেখো আমরা যে কোনো জিনিসকে আমাদের কথা মানে দেখা উচিত ছিল উল্টো করে, যে কোনো জিনিসকে আমরা উল্টো করে আমাদের দেখার কথা। সামনে একটা তাল গাছ আছে, আমাদের চোখে ছবি তৈরি হচ্ছে যে তাল গাছের মাথাটা নিচের দিকে আর নিচে গোড়াটা উপরের দিকে, আমাদের চোখে সেই ছবিটা তৈরি হচ্ছে। কিন্তু আমরা তাল গাছটাকে সোজাই দেখি। এই যে কর্মকাণ্ডটা, এই কর্মকাণ্ডটার আলাদা করে কোনো ব্যাখ্যাই নাই, একটা অদ্ভুত বিষয়। শুধু এটাকে একটা লাইন দিয়ে ছেড়ে দেয় যে আমাদের মস্তিষ্কের বিশেষ ক্ষমতার মাধ্যমে এটা ঘটতে পারে, মস্তিষ্কের বিশেষ ক্রিয়ায় ওই উল্টো ছবিটা আমরাকে সোজা দেখি। আর কিন্তু কোনো ব্যাখ্যা বিজ্ঞান করতে পারেনি। এর ডিটেলস ব্যাখ্যা হয়তো আমরা পরে জানবো আরো বিশদে যখন গবেষণা হয়েছে বা হবে। আপাতত আমাদের কিন্তু ওই একটা লাইন দিয়েই ছেড়ে দেবে যে চোখের মধ্যে যে কোনো ছবি উল্টো হলেও আমরা তাকে সোজা দেখি কেন। এর উত্তর এখন এই মুহূর্তে এটাই হবে যে মস্তিষ্কের বিশেষ জটিল প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু সেই জটিল প্রক্রিয়াটা কি, সেইটার ব্যাখ্যা কিন্তু এখানে নাই। বেশ, এটা আপাতত বলে রাখলাম, পরে আমরা যখন পড়বো তখন দেখবো এটা ভালো লাগবে। এটা এখন আসতে অনেকটা দেরি আছে। আমরা যেখানে পড়ছিলাম সেখানে চলে যাই। তাহলে ওই যে আমাদের যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে, যে কোনো জিনিসের ছবি তৈরি হচ্ছে, সেই ছবি সম্পর্কে আমরা দেখব। এবার প্রতিবিম্ব দু রকম হয়, একটাকে বলছে সদ্বিম্ব আর একটাকে বলছে অসদ্বিম্ব। প্রতিবিম্বর আগে ক্লাসিফিকেশন দেখো। প্রতিবিম্ব কোন বস্তুর যখন কোনো ছবি তৈরি হয় কোথাও, তাকে বলা হয় প্রতিবিম্ব। প্রতিবিম্ব দুই প্রকারের, একটাকে বলছে সদ্বিম্ব আর একটাকে বলা হয় অসদ্বিম্ব। এটা লিখে রাখবা। এখন সদ্বিম্ব কাকে বলে, অসদ্বিম্ব কাকে বলে, সেটা আমরা দেখব। সৎ আর অসৎ প্রায় গুলিয়ে যায়। গুলিয়ে যাওয়ার ফলে কিভাবে মনে রাখবো, এটাকে আমি মনে রাখার একটা সহজ ভাবে আমি যেটাকে ব্যাখ্যা করে থাকি আর কি, সেটা হলো এখানে সদের আগে অযোগ আছে। অশরীরী আত্মা আর কি। ভূতের যেমন ভূতকে কি হয়, আয়নায় দেখা যাবে না, পর্দায় ফেলা যাবে না, তাকে পর্দায় ফেলা যাবে না ইত্যাদি আর কি, তার কোনো অস্তিত্ব নেই। যেমন অশরীরী আত্মা, ঠিক সেরকম হচ্ছে অসৎবিম্ব। তার ছায়া তোমার কোনো জায়গায় তুমি ফেলতে পারবে না, পর্দায় ফেলতে পারবে না বা কিছু ফেলতে পারবে না, সেই জন্য ওটা হচ্ছে অসৎবিম্ব। তাহলে যে প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না সেটা হলো অসৎ প্রতিবিম্ব বা অসৎবিম্ব। আর যে প্রতিবিম্ব পর্দায় ফেলা যায়, চোখে দেখা যায়, সেটা হচ্ছে সদ্বিম্ব। সৎ মানে হচ্ছে শরীর, দন্তেশয়, ওটাকে ভাববা শরীর। তাহলে যার শরীর আছে তাকে তোমার চোখে দেখা যাবে। যদিও আমি এখানে ভূতের
বিশ্বাস অবিশ্বাসের কাহিনী বলছি না, যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য বললাম। অসৎ বিম্ব মানে অশরীরী, যাকে পর্দায় ফেলা যাবে না। আর সৎবিম্ব মানে হচ্ছে শরীরী দন্তেশ্বয়, তাকে বলছে সৎবিম্ব। এইভাবে আমরা আপাতত মনে রাখি, পরে আবার অন্য কোনো উপায় এলে সেভাবে আমরা দেখব। এখন একটা অবতল দর্পণ দ্বারা কিভাবে অসৎ প্রতিবিম্ব ঘটানো হয়, মানে এই প্রতিবিম্বটাকে তুমি পর্দায় ফেলতে পারবে না, কোন একটা নির্দিষ্ট জায়গা থেকেই সেটা তৈরি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরণ হবে। এবার এক্ষেত্রে বস্তুর বিভিন্ন রকমের অবস্থান হতে পারে। কি কি অবস্থান হতে পারে সেটাকে সবার আগে আমাকে জানতে হবে। একটা বস্তুকে আমি কোন কোন জায়গায় রাখলে তার কোথায় কোথায় তার প্রতিবিম্ব তৈরি হতে পারে সেটাকে আমরা দেখব, এবং প্রতিবিম্ব কিভাবে তৈরি হয় সেটাও আমরা জানবো। এটা জানার আগে আগে বিভিন্ন অবস্থানগুলো সম্পর্কে একটু আমরা দেখে নিই। প্রতিবিম্ব ও বস্তুর অবস্থান কোথায় কোথায় হতে পারে, কতগুলো অবস্থান, প্রত্যেকটার আলাদা আলাদা চিত্র। এবার শুরু হলো চিত্রের পালা। এখনো মানে যদি অনেক চিত্র আমরা করেছি, এবার সবই চিত্র। এটা একটা যদি প্রধান অক্ষ হয়, এটা আমরা সি কেন্দ্র, এটাকে আমরা ধরলাম কি এফ, এটা হলো পি, হলো মেরু। এবার যে কোনো একটা বস্তুকে তুমি কোথায় কোথায় রাখতে পারো, ধরো এ বি একটা বস্তু, এরকম একটা বস্তু, একটা তাল গাছ, এ এবং বি বস্তুটা, এটা হচ্ছে কি ফোকাস। আচ্ছা আমি নামটা লিখি, এফ এর নাম হলো ফোকাস, এর নাম হলো মেরু, এর নাম হলো বক্রতা কেন্দ্র, সি এর নাম। আচ্ছা এখান থেকে আরো দূরে যেতে পারে, অনেক দূরে একটা বিন্দু থাকতে পারে, এটা হলো অসীম, অনেক দূর। এখন এই বস্তুটা কোন কোন জায়গায় থাকতে পারে, ফোকাস আর মেরুর মাঝে বস্তুটা যদি থাকে, এ বি এখানে থাকতে পারে। বস্তুটা ফোকাসের মধ্যে যদি থাকে কি হবে, বস্তুটা কেন্দ্র ও ফোকাসের মাঝে যদি থাকে তাহলে কি হবে, সব আলাদা আলাদা ছবি হবে। আমি এখন আপাতত একটা ছবিতে দেখাচ্ছি। বস্তুটা কেন্দ্রের মধ্যে যদি থাকে কি হবে, তাহলে কটা ছবি হবে, এখন চারটে, একটা দুটো, এর জন্য একটা ছবি, এর জন্য একটা ছবি, এর জন্য একটা ছবি, এর জন্য একটা ছবি। বস্তুটা কেন্দ্রের বাইরে যদি থাকে তাহলে তার প্রতিবিম্ব কিরকম হবে, পাঁচটা ছবি। বস্তুটা যদি অসীমে থাকে, একই বস্তু, তাহলে তার কিরকম প্রতিবিম্ব হবে, ছখানা ছবি হবে আলাদা আলাদা করে। বুঝতে পারলা কি কি অবস্থান আমি বলছি, কোথায় কোথায় থাকতে পারে, ফোকাস মেরুর মাঝে, ফোকাসের মধ্যে থাকতে পারে, কেন্দ্র আর ফোকাসের মাঝখানে থাকতে পারে, কেন্দ্রে থাকতে পারে, আর কোথায় থাকতে পারে, আর থাকতে পারে তোমার কেন্দ্র থেকে দূরে। এবার প্রতিটা ছবি আমরা একে একে আঁকবো, এবং আঁকার পরে শেষে একটা ফর্মুলা বলে দেবো, সেই ফর্মুলাতে তোমার পুরোটাই মনে থেকে যাবে। সেই ফর্মুলা আমি বানিয়েছি, একটাই ছবি বানিয়েছি, সেই একটা ছবিতে 6টা ছবি থাকবে, সেটা আমরা দেখব পরে। প্রথম অবস্থান, বস্তুর প্রথম অবস্থান। আচ্ছা আমরা কোনো বস্তুকে আমরা ধরে নেব বিন্দু বস্তু, মানে একটা বস্তু থেকে অসংখ্য রশ্মি বের হয়। যেমন
এটা বলতে গেলে আমি এইভাবে আগে বুঝাই, যেহেতু আমরা একটা বড় তাল গাছ দেখছি, একটা তাল গাছের পুরোটাই আমরা দেখতে পাই, তাহলে পুরোটা যখন আমরা কোনো চোখে দেখতে পাই, তাহলে এই তাল গাছের এইখান থেকেও রশ্মি আমাদের চোখে আসে, অজস্র রশ্মি প্রতিটা বিন্দু থেকে, গোড়া থেকেও আমাদের রশ্মি চোখে আসে। এখন ব্যাপার হলো, এতগুলো রশ্মি যদি আমি এখানে ছবিতে দেখাতে যাই, তাহলে ছবিটা আমাদের হিজিবিজি হয়ে যাবে। সেই জন্য আমরা যে কোনো বস্তুকে আমরা বিন্দু বস্তু ধরে নিতে পারি। এই তাল গাছটাকে ধরে নিলাম কি একটা বিন্দু বস্তু, সেখান থেকে আমরা একটা রশ্মি কল্পনা করছি, আর খুব বেশি হলে এই তাল গাছের উপরের একটা রশ্মি নেবো আর নিচের একটা রশ্মি নেবো, দুটো রশ্মি নিয়ে পুরো গাছটাকে আমরা কল্পনা করব। যদি এরকম একটা তাল গাছ থাকে, এটার মাধ্যমে পুরো গাছটাকে বোঝানো যায়। মাঝখানের অজস্র রশ্মিকে আমরা তখন আর বিবেচনা করব না। তাহলে কোনো বস্তুকে যখন আমরা একটা বিন্দুর সঙ্গে তুলনা করি বা বিন্দু সাপেক্ষে ভাবি, তখন সেটাকে বলা হয় বিন্দু বস্তু। এখন আমাদের এক একটা বস্তুর অবস্থান সাপেক্ষে আমরা এক এক রকমের ছবি বিবেচনা করব। দেখা যাক কি হয়। প্রথম অবস্থান, বস্তুর অবস্থান কোথায় বলেছে দেখো, বস্তুর অবস্থান এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে বস্তুটা কোন জায়গায় আছে সেটা আমাকে জানতে হবে। বস্তুটা মেরু মানে পি ও ফোকাস মানে এফ, মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত। এই দেখো, তাহলে মেরু, মেরু হলো কে, এখানে ও হলো মেরু, এখানে নাম দিয়েছে ও, ধরো তাই হলো ও হলো মেরু, আর এর নাম দিয়েছে এফ হলো ফোকাস। এফ আর ও এর মাঝে আছে কিউ, তাহলে কিউ হলো সে বিন্দু বস্তু। এখানে একটা তুমি বড় তাল গাছও ভাবতে পারো, একটা মোমবাতিও ভাবতে পারো, যা খুশি ভাবতে পারো, কিন্তু জাস্ট ধরে নিলাম একটাই রশ্মি বেরোচ্ছে এখান থেকে, তাহলে সেই বস্তুটা হলো কিউ। এখন তাহলে অবতল দর্পণের সাপেক্ষে বস্তুটাকে যদি এইখানে রাখো, তাহলে এই বস্তু থেকে একটা রশ্মি এরকম ভাবে বের হচ্ছে, এখানে গেল, বের হওয়ার পরে এই রশ্মিটা এখান থেকে প্রতিফলিত হয়ে এইদিকে বেরিয়ে চলে গেল। এবার এইদিকে যখন বেরিয়ে যাচ্ছে, এই রশ্মিটাকে পিছন দিকে যদি তুমি বের করো, মানে এক্সটেনশন করো, তাহলে বিন্দুটা গিয়ে কি মনে হবে, যেন এইখানে রশ্মিটা যেন এইখান থেকে আসছে। তার মানে কেউ যদি এইখানে তাকায় চোখ দিয়ে, সে কি দেখবে, যে এই বস্তুটা মনে হচ্ছে যেন এইখানে আছে, তাহলে কিউ বস্তুটাকে মনে হবে যেন এইখানে আছে, তাহলে কিউ বস্তুর প্রতিবিম্বটা এইখানে তৈরি হবে। তাহলে কোনো বস্তুকে বা কোনো পদার্থকে যদি ফোকাস আর মেরুর মাঝে রাখা হয়, তাহলে সেই বস্তুর প্রতিবিম্বের অবস্থান কোথায় হয়, দর্পণের পিছনে। এই দেখো পিছনে চলে এসছে, এবং প্রতিবিম্বের নেচারটা কি রকম হবে, অসৎ বিম্ব, জাস্ট তুমি প্রতিবিম্বটাই দেখতে পাবা, একে পর্দায় ফেলতে পাবা না। এবং কি হয়, বিবর্ধন হয় আতস কাঁচের মতো। একটা আতস কাঁচকে যখন তুমি কোনো নিয়ে কোনো ছোট ছোট খবরের কাগজ বা বই পড়ো, অক্ষরগুলোকে যেমন বড় বড় দেখায়, এইটা হলো তার ছবি। তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই খবরের কাগজের অক্ষরগুলোকে ওই তোমার আতস কাঁচের ফোকাস আর মেরুর মাঝখানে নিয়ে চলে আসতে হবে, তবেই তুমি অক্ষরটাকে বড় দেখতে পাবা, বিবর্ধন হবে। অর্থাৎ প্রতিবিম্ব বস্তুর থেকে বড় হবে। এইটা আমি আরো অন্যভাবে তোমাকে আমি বুঝাবো। এই ছবিটা এখানে এইভাবে দিয়েছে, তো এটা এই ছবিটা এখানে এইভাবে হবে না, আলাদাভাবে। হ্যাঁ, এইটা এখানে দিয়েছে, এইটা হচ্ছে পারফেক্ট ছবি। বিস্তৃত বস্তুর ক্ষেত্রে এটা বিন্দু বস্তুর ক্ষেত্রে দেখালো একই ছবি, এটা পয়েন্ট মাস। এবার এই বিন্দু বস্তুটাকে তুমি একটা বড় বস্তু ভেবে নাও, কিউটাকে প্রথমে বিন্দু হিসেবে যদি ভাবো, তাহলে ছবিটা এরকম হবে। আর এই বস্তুটাকে তুমি যদি একটা তাল গাছ হিসেবে ভাবো, ধরো এটা তাল গাছ,
তাহলে তাল গাছের একটা রশ্মি কি হলো, আমি আবার নতুন করে দেখাবো, আগে এখানে ছবি থেকে দেখিয়ে দিই, যেহেতু তোমরা বই থেকেই পড়বা সেই জন্য এখান থেকে আগে দেখিয়ে দিই। এবার যখন এখান থেকে চোখ মেলে দেখছে, এখান থেকে যখন দেখছে কি এখান থেকে, তাহলে কি হলো, এখান থেকে একটা রশ্মি প্রথমে এখানে আপতিত হলো, এখানে আপতিত হওয়ার পরে এখান থেকে সে আবার ফিরে চলে আসছে, আমি দেখাবো ছবি। তাহলে ফিরে চলে আসছে যখন, চোখটা কি দেখছে, চোখটা ভাবছে যে রশ্মিটা এখান থেকে আসছে। চ্যাপ্টারটা কিন্তু এবার কঠিন শুরু হলো, বুঝতে না পারলে বললো, আমি বারবার বুঝিয়ে দেবো। আর একটা রশ্মি এখান থেকে বের হলো, এখানে ধাক্কা খেলো, ধাক্কা খেয়ে এ আবার এখান থেকে ফিরে চলে আসছে, চোখে আসছে, কিন্তু এ দেখছে কি, এ মনে হচ্ছে যেন এখান থেকে আসছে। দিয়ে এইখানে আর একটা রশ্মি, এখানে দেখায়নি, আর একটা রশ্মি এই বিন্দু থেকে এইখানে ধাক্কা খেয়ে ঠিক এই আবার এইভাবে ফিরে চলে এলো, মনে হচ্ছে যেন রশ্মিটা এইখান থেকে আসছে। এই যে তাল গাছটা, ছোট্ট তাল গাছটা, এইখানে গিয়ে তোমার দেখে মনে হবে একটা বড় তাল গাছ। আমি ছবিটা আবার দেখাবো ওখানে, এমনি কোনো চিন্তা নেই। তাহলে কি হলো, বিবর্ধন, মানে ছবিটা বড় হয়ে গেল। কোন একটা বস্তু, তাকে যদি আমি ফোকাস এবং মেরুর মাঝখানে রাখি, তাহলে তার একটা বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। এবার আমি ছবিটাকে এইখানে নিজের মতো করে এবার এঁকে দেখাবো, এবার দেখো আরো ক্লিয়ার হবে। কন্ডিশন কি, 1 নম্বর কন্ডিশন, বস্তুর অবস্থান। বস্তুর অবস্থানটা কোথায়, এফ ও পি মানে মেরু। এফ ও মেরু, এফ ও পি এর মাঝে, আমরা পি ধরছি। বিন্দু বস্তু ধরবো না বিস্তৃত বস্তু ধরবো? বিন্দু বস্তুর ক্ষেত্রে দুটো ছবি হতে পারে, এটা বিন্দু বস্তুর ক্ষেত্রে করবো ছবিটা, আর একটা ছবি করবো বিস্তৃত বস্তু, মানে সে বিন্দু বস্তুটা না ধরে তাকে আমরা বড় ছবি ধরবো। এটা যদি সি হয়, একই সঙ্গে আঁকছি। এটা যদি এফ হয়, এটা যদি পি হয়, এটা যদি সি, এটা যদি এফ, এটা যদি পি হয়, বিন্দু বস্তু মানে তাকে বস্তুটাকে শুধু বিন্দু ধরবো। বিস্তৃত বস্তু মানে সেই বস্তুটাকে আমি একটা বড় বস্তু ধরবো। এটা কালারিং করে দিই। এ বি, বস্তুটা হচ্ছে এ বি। এবার কি হচ্ছে, বিন্দু বস্তুর ক্ষেত্রে এ একটাই রশ্মি বের হলো, এখানে ধাক্কা খেললো, ফোকাসের মধ্যে দিয়ে তো যায়নি, সুতরাং তাকে যে সমান্তরাল হতে হবে কোনো মানে নাই, যা খুশি ভাবে বেরিয়ে গেল। কি হলো, সরি এদিকে, এখান থেকে আপতিত হলো, এখান থেকে প্রতিফলিত বেরিয়ে গেল। দেখে কি মনে হচ্ছে যে বস্তুটা এখান থেকে আসছে। তাহলে এটা যদি কে হয়, যা খুশি নাম দিলাম, এটাকে নাম দিলাম কিউ, তাহলে এটাকে কিউ ড্যাশ, তাহলে কিউ ড্যাশ হলো কিউ এর প্রতিবিম্ব। এই বস্তুর প্রতিবিম্ব হলো এইটা। কোথায় তৈরি হলো না, দর্পণের পিছনে। এটা কিন্তু এম ড্যাশ, এটা দর্পণ, জাস্ট এই ছবিটা কার ক্ষেত্রে মাথায় রাখবা, বিন্দু বস্তুর। এখন এই বিন্দু বস্তুকে আমি যদি একটা বৃহৎ বস্তু ধরি, তাহলে বৃহৎ বস্তু থেকে কি বললাম, অসংখ্য অসংখ্য রশ্মি বের হতে পারে। আমরা জাস্ট অল্প কয়েকটা রশ্মি নিয়ে কনসিডার করব। এবার এই বিন্দু বস্তু থেকে ধরো একটা রশ্মি, অসংখ্য রশ্মি যাচ্ছে, তাহলে সেই রশ্মিটা কিভাবে বেরোচ্ছে, আমরা একটা রশ্মি কল্পনা করছি যে সি এর মাধ্যমে যাচ্ছে, এখান থেকে রশ্মিটা এইভাবে এলো, এই রশ্মিটাকে ধরলাম,
মাঝে কিন্তু অনেক রশ্মি আছে, এটাও আছে, এটাও আছে, এভাবে অনেক রশ্মি আছে, কিন্তু প্রচুর রশ্মি আছে। তুমি যাই রশ্মি করো না কেন, দেখো মজার বিষয় হলো প্রত্যেকটা রশ্মিকে তুমি যদি টানো পিছন দিকে, কোথায় যাবে? ওই বস্তুটাই কিন্তু তৈরি করবে, দিয়ে আলটিমেটলি পিছনে এই এবিটার একটা বিবর্ধিত মানে বড় বস্তুর আদতে যা তার থেকে বড় প্রতিবিম্ব সৃষ্টি হবে, এবি বা এ ড্যাশ বি ড্যাশ। তাহলে আমি এতগুলো রশ্মিকে আমরা বাড়াবো না, আমরা মাত্র একটা দুটো রশ্মিকে আমরা নেব। কিভাবে তৈরি হচ্ছে দেখো, তাহলে বুঝতে পেরে যাবা। এবার এইখান থেকে আমরা উপরের একটা রশ্মি দিলাম, এখান থেকে গেল, আপতিত হলো, ধাক্কা খেলো, এখান থেকে পুনরায় রাস্তা দিয়ে ফিরে আসছে, ফিরে এলো। এখান থেকেও একটা রশ্মি আমরা ধরছি, মাঝের রশ্মি ধরলাম না, এখান থেকে তলার রশ্মি একটা ধাক্কা খেলো, আবার উল্টো রাস্তায় এসে ফিরে চলে এলো। চোখটা এখান দিয়েছে, এখান থেকে এখান দিয়েছে, এখান থেকে। হ্যাঁ বল, হ্যাঁ বল। হ্যাঁ বলছিলাম ও যে রাস্তা দিয়ে গেল না, ওইটা ওই রাস্তাতে ফিরে এলো, ওটা মন করলো প্রতীক হলে ওই অন্যদিকে বেরিয়ে যেতে পারতো, ওইটা কিভাবে হলো? না অন্যদিকে বেরিয়ে, না অন্যদিকে বেরিয়ে, শোনো, আলো আলো কিভাবে যায়, আলো কিভাবে যায়, আলো সরল রেখা গমন করে, সরল রেখা গমন করে। চোখ চোখ কিভাবে দেখবে, চোখ কিভাবে দেখবে? চোখ যেটা দেখবো সেটা উল্টো। না উল্টো নয়, চোখ তো সোজা দেখবে, চোখ তো সোজা দেখবে। একটা রশ্মি যখন, একটা রশ্মি যখন, একটা রশ্মি এখানে পড়লো তো, একটা রশ্মি এখানে পড়লো তো, প্রতিফলিত এইদিকে বেরিয়ে চলে গেল, এইদিকে বেরিয়ে চলে গেল। তাহলে আমার যদি চোখ এইখানে থাকে তাহলে তো আমি ওকে দেখতে পাবো না, তাহলে তো আমি ওকে দেখতে পাবো না। সে তো পড়ছে কোনো না কোনো রশ্মি অন্যদিকে বেরিয়ে চলে যাচ্ছে, অন্যদিকে বেরিয়ে চলে যাচ্ছে। চোখ যেখানে আছে, চোখের সাপেক্ষে আমি সোজা দেখবো, সাপেক্ষে আমি সোজা দেখবো। ঠিক আছে। তাহলে এই চোখের সোজাতে যে যে রশ্মিগুলোতে যে যে রশ্মিগুলো আমরা আতস কাঁচে, আতস কাঁচে, আতস কাঁচটা এখানে ধরো ধরেছো, এই তলায় লেখা ছিল ছোট্ট অ, আতস কাঁচের ভিতর দিয়ে তোমার থাকবে, অটাকে এত বড় মনে হবে, কিন্তু চোখটাকে কোথায় থাকতে হবে? চোখটাকে তো এখানেই থাকতে হবে। এবার চোখ, কারো চোখ যদি আমার এই আতস কাঁচের বাইরে থাকে, এই অটাকে অত বড় দেখতে পাবে? না স্যার, পাবে না, দেখতে পাবো না, পাবে না, দেখতে পাবো না। তাহলে আমাকে যে বরাবর দেখতে হবে, সরল রেখা বরাবর, সেই বরাবরই আমি থাকবো। ওই জন্য এটাকে এই রশ্মি দুটো কল্পনা করা হয়েছে। এখান থেকে অবশ্যই অনেক রশ্মি আছে যেগুলো অন্যদিকে বেরিয়ে গেছে, কিন্তু চোখ দেখবে সোজা। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো? সেক্ষেত্রে এটাই দাঁড়াচ্ছে, আমি ফের থেকে আবার আরেকবার আঁকি ছবিটাকে। এম এম ড্যাশ একটা অবতল দর্পণ, এটা একটা মেরু, সরি প্রধান অক্ষ, এটা হলো ফোকাস, পি হলো মেরু। এইখানে আমরা একটা বস্তু নিয়েছি, বস্তুটা আমরা নাম দিলাম এবি, একটা বিস্তৃত বস্তু নিয়েছি, এর নাম হলো এবি। এবি থেকে একটা রশ্মি কি বেরোলো, এইদিকে যাচ্ছে, এদিকে যেতে যেতে এদিকেই ধরলাম রশ্মিটা, কারণ আমি চোখটাকে আমি ধরো এখানে ভেবে রেখেছি, এখানে ভাবলাম, এখানে যাওয়ার পরে সেই, তাহলে আমি সরল রেখায় দেখবো এই বরাবর। ছবিটা একটু ডিস্টার্ব হলো এখানে, তাহলে এখানে ধাক্কা খেয়ে এ আবার পুনরায় এইদিকে ফিরে আসছে চোখে। এখান থেকেও একটা রশ্মি আমি কল্পনা করলাম, এখানেও এই ধাক্কা খেয়ে এইদিকে আবার ফিরে আসছে। যে চোখ দেখবে কি মনে হবে যেন রশ্মিটা আসছে এইখান থেকে, রশ্মিটা আসছে এইখান থেকে, এই দুটো জায়গায় যেখানে মিলিত হলো, দুটো জায়গায় মিলিত হওয়ার ফলে এইখানে একটা প্রতিবিম্ব তৈরি হলো। ছবিটা এরকম ভাবেই আঁকতে হবে, এ ড্যাশ বি ড্যাশ দিয়ে। তাহলে কি তবে অতএব এ ড্যাশ বি ড্যাশ হলো এ বি এর বিবর্ধিত, বিবর্ধিত মানে বস্তুর থেকে বড়। এ বি হলো আসল বস্তু, ওই যে ইতে দেখালাম যে অ আর অটা, এটা যদি ছোট অ হয়, আতস কাঁচের যে অটা দেখতে পাবো, এটা হলো বিবর্ধিত মানে বড়, এটা হলো অরিজিনাল, এটা হলো বড়।
এটা হলো অরিজিনাল বস্তু, এটা হলো বিবর্ধিত। তাহলে বিবর্ধিত অসৎ বিম্ব সমশীর্ষ। সমশীর্ষ মানে কি, এর যেদিকে মাথা এরও মাথাটা সেদিকে, বিটা যেদিকে এটা এদিকে, অনেক প্রতিবিম্ব আমরা উল্টো দেখতে পাবো, তাকে আমরা উল্টানো বলবো। তাহলে এই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি, এখান থেকে প্রশ্ন হয়। কি প্রশ্ন হয়, কোন বস্তুকে ফোকাস ও মেরুর মাঝখানে রাখলে যে প্রতিবিম্ব পাবো তার বৈশিষ্ট্য লেখো। তখন তার বৈশিষ্ট্য হবে, 1 নম্বর বৈশিষ্ট্য সেটা হবে বিবর্ধিত, 2 নম্বর বৈশিষ্ট্য সেটা হবে অসৎ বিম্ব, 3 নম্বর হবে সেটা হবে সমশীর্ষ। এই 3টে বৈশিষ্ট্য উল্লেখ করতে হবে। দেখো এই বস্তু এবং তার প্রতিবিম্ব দেখে বুঝতে পারছো কি পারছো না। এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, বিবর্ধিত মানে কি বললাম, বিবর্ধিত মানে কি বললাম, এনিওয়ান, বিবর্ধিত মানে কি, কেউ রিপ্লাই দেয় না। বিবর্ধিত মানে হলো বড়, সমশীর্ষ মানে মাথাটা যেদিকে সেই দিকেই মাথাটা থাকবে, আর অসৎ বিম্ব মানে তার কোনো তুমি পর্দায় এঁকে ফেলতে পারবে না, যেটা আছে সেইটারই বিস্তৃত রূপ তুমি দেখতে পাবা। এইটা হলো প্রথম ছবি। এই ছবিটাকে এরকম ভাবে আঁকতে হবে। আমি আরো ডিটেলসে আরো ভালোভাবে এই 6টা ছবি এঁকে দেবো, পর 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 ওটা হতে থাকবে। এই ছবিটাকে বুঝতে পারি না কে বলো, একটু কঠিন, একটু কঠিন মানে অনেকটাই কঠিন। যতটা সহজ করে করা যায় আমাদেরকে করতে হবে। এখানে দেখো এই যে ছবিটা, এই ছবিটাকে ক্লিয়ার করে দিই। কার মাথাতে কিছুই ঢোকেনি? সে ঢুকেছে, হ্যাঁ। ওই শেষে আমার ইন্টারনেট স্লো মারলো, যে ওই জায়গাটায় শেষের দিকটা একটু ইয়ে হয়ে গেল। বারবার আমরা প্র্যাকটিস করবো, বারবার আঁকবো, এতবার আঁকবো যে অটোমেটিক মাথার মধ্যে ঠিক ঢুকে যাবে। তাহলে এটা 1 নম্বর বস্তুর আমরা প্রতিবিম্ব দেখলাম। এরপরে আবার দেখবো কোন জায়গায় থাকলে কি হয় না হয়, সবগুলো দেখবো। একটা বস্তু দেখো এখানে আছে, মেরু আর ফোকাসের মধ্যে অবস্থান। বস্তুর অবস্থানটা হচ্ছে ভীষণ ভাইটাল। এখানে দেখো 2 নম্বর ছবিটা কি দিয়েছে, ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে, এফ আর সি এর মাঝে। আজকের এগুলো আর কিছু বলছি না, নেক্সট দিন এগুলো সব বলবো।